আশীর্বাদ ট্রুথে বরাবর আমি আশীর্বাদ আপনাদের সঙ্গে কথা বলে এসেছি বাড়িতে বসে, রাস্তায় বসেই আমি আপনাদের সঙ্গে কথা বলে এসেছি। কিন্তু এবার একটু অন্যরকম কিছু করতে হবে, কারণ দেশে চলছে লোকসভা নির্বাচন। 3 দফার লোকসভা নির্বাচন হয়ে গেছে বাড়িতে বসেই আপনাদের সঙ্গে কথা বলে। 4র্থ দফায় তাই আর বাড়িতে বসে থাকতে পারলাম না, চলে এলাম জনতার দরবারে রাস্তায়। আর সেই জনতার দরবারে 4র্থ দফায় ভোট গ্রহণের মধ্যে রয়েছে বোলপুর কেন্দ্র। এবার বোলপুরে প্রথমত ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ অসিত কুমার মাল, তো অন্যদিকে তার সঙ্গে একেবারে জোর কদমে লড়াই দিতে প্রস্তুত বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। অন্যদিকে এই দুই প্রার্থীকেই কাঁটে টক্কর দিতে ময়দানে নেমেছে সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান। এই 3 জনের লড়াই, অর্থাৎ 3 জনকে কেন্দ্র করে বোলপুরের মানুষ 4র্থ দফার ভোট গ্রহণে দেখতে চলেছে ত্রিমুখী লড়াই। এই ত্রিমুখী লড়াইয়ে কে কতটা জলে দাঁড়িয়ে, কে কোথায় এগিয়ে, এবং একই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের জনমুখী প্রকল্প এবং অন্যদিকে রাজ্য জুড়ে গত 10 বছরে ঘটা একের পর এক ঘটনা এবং হালেই ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা, বোলপুরের গরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে অরূপপুত্র মণ্ডল বর্তমানে রয়েছেন শ্রীঘরে। তার কতটা প্রভাব পড়ে এবারের লোকসভা ভোটে, সেদিকেও নজর থাকবে সমস্ত রাজ্যের এবং সারা দেশের মানুষের। পাশাপাশি রেশন দুর্নীতি কাণ্ড বোলপুরে অবশ্যই অতিরিক্ত মাত্রা যোগ করেছে। আর এই সব কিছু নিয়ে বোলপুরের মানুষ ত্রিমুখী লড়াইকে কোন আঙ্গিকে বিবেচনা করবে সে বিষয়ে আমরা কথা বলতে এসেছি বোলপুরের মানুষের সঙ্গে। 1967 সাল ভারতের 4র্থ লোকসভা নির্বাচন হয়। সেই লোকসভা নির্বাচনে প্রথমবার এই বোলপুর কেন্দ্রের জন্ম। 7টি বিধানসভাকে নিয়ে বোলপুর কেন্দ্র, যার মধ্যে বর্তমান পূর্ব বর্ধমানের 4টি কেন্দ্র এবং একই সঙ্গে বীরভূম জেলার 4টি কেন্দ্রকে নিয়ে মোট 7টি কেন্দ্র একত্রিত হয়ে বোলপুর লোকসভা কনস্টিটিউয়েন্সি। 1967 সালে এই বোলপুরের কনস্টিটিউয়েন্সিতে ভোট গ্রহণ হয় প্রথমবার। 4র্থ লোকসভা নির্বাচনে প্রথম ভোট গ্রহণে বোলপুর থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তারপর পরপর 12টি লোকসভায় এই বোলপুর কেন্দ্র থেকে এক নাগারে জয়ী হয়ে এসেছে বাম প্রার্থী, যার মধ্যে অন্যতম নাম হচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায়। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় বরাবরই বোলপুরের প্রার্থী ছিলেন না। আপনাদের বা আমাদের প্রায় সকলেরই জানা, 1984 সালে প্রথমবার যাদবপুর কেন্দ্রে তৎকালীন মহিলা কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন সোমনাথ চট্টোপাধ্যায়, যার জেরে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজীব গান্ধীর স্নেহধন্য মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে রাতারাতি রাজ্যের অন্যতম একজন নেত্রী হিসাবে স্বীকৃতি পান। কিন্তু ঘটনাচক্রে 1985 সালে হঠাৎই বোলপুরের বাম সাংসদের অকাল প্রয়াণের জেরে এখানে হয় উপনির্বাচন। উপনির্বাচন থেকে টানা এই লোকসভা কেন্দ্রে বরাবর জয়ী হয়ে এসেছেন বাম প্রার্থী হিসাবে সোমনাথ চট্টোপাধ্যায়। যদিও 2014 সালে প্রথমবার এই লোকসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনার কি মনে হয় এবারের ভোটে তো ত্রিমুখী লড়াই এখানে? তো গতবারের বিদায়ী সাংসদ না বিজেপি প্রার্থী, না আবার তৃতীয় প্রার্থী সিপিআইএম এর, কার পাল্লা ভারী এবারের ভোটে? তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী ভোটে, প্লাস তৃণমূলেরই হবে। না, এই অনুব্রত মণ্ডল বা রেশন দুর্নীতি কাণ্ড, গরু পাচার কাণ্ড, হালেই ঘটা সন্দেশখালীর ঘটনা, এ বিষয়ে কি বোলপুরের মানুষ কি বিবেচনা করছে বলে মনে হয়? এই বিষয় নিয়ে টিভিতে যতটা অপপ্রচার হচ্ছে, বোলপুরে মানুষের মনে দাগ কাটে না। অনুব্রত মণ্ডলের জায়গা বোলপুর মানুষের কাছে হৃদয়ে গেঁথে আছে, এইটা ফিরিয়ে নেওয়ার কোনো জায়গা নাই। মানে বলছেন দিদি, মানে দিদি দিদি এবারে থাকবে, মানে তৃতীয় দিদি 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 শেষ কথা, অনুব্রত মণ্ডলই শেষ কথা। মানে তৃতীয়বারের জন্য অসিত কুমার মাল আসছে। অসিত মাল আসছে, একদম 1000% গ্যারেন্টি। বোলপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনুপম হাজরা প্রথমবার 2014 সালের নির্বাচনে জয়যুক্ত হন। যদিও তারপর অনুপম হাজরা রাতারাতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যায় এবং 2019 সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ফের বোলপুর কেন্দ্র নিজেদের পকেটে তোলে এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে অসিত কুমার মাল
প্রথমবার এই বোলপুর কনস্টিটিউয়েন্সি থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন এবং সংসদে পৌঁছান। যে অসিত কুমার মাল এর এবার দ্বিতীয়বারের লড়াই, আর তার সঙ্গে কাঁটে টক্কর দিতে বোলপুরের ময়দানে এবার কাঁধে কাঁধে শিয়ানে শিয়ানে টক্কর দিতে প্রস্তুত বিজেপি প্রার্থী এবং বাম প্রার্থী। যদিও ধারে ভারে এবং লোকের বক্তব্য অনুসারে একটা ব্যাপার অনুমান করাই যায়, তা হচ্ছে বোলপুর কেন্দ্রে অবশ্যই লড়াইটা তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি। একটু ভোট নিয়ে কথা বলা যাবে? কেমন এখানে কি মনে করছো, কি হতে পারে ভোটের ইয়ং জেনারেশন? যদি তোমরা ভোট নিয়ে একটু, আরে কোনো রাজনৈতিক দল ফলের কথা নয়, এমনি কি মনে করছো, কোন দিকে যাবে? ডেভেলপমেন্ট না এই বিভিন্ন মানে দুর্নীতি হেনা তানা, কি ভাব মনে করছে? কোন ইয়ং জেনারেশন কি মনে করছে? ও কাকা, একটু কথা বলা যাবে ভোট নিয়ে? এই তো সোমবার ভোট গ্রহণ, কার কি পাল্লা ভারী, কি ব্যাপার বলা যাবে না? ভোট নিয়ে কথা বলা যাবে, কার কি পাল্লা ভারী, কোন দিকে পাল্লা ভারী? ভোট গ্রহণ তো সোমবার, কি মনে করছেন, কি বিষয়? এখানে বিজেপির পাল্লা ভারী। মানে কি কোন দিক থেকে? চুরি যদি না হয়, চুরি যদি না করে যেতে, তাহলে বিজেপির পাল্লা ভারী। মানে বলছেন অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ড সন্দেশখালী প্রভাব ফেলবে? আরে ওরা তো চোর আছে, আবার ওদের কেন নাম করছেন এখানে? ওদেরকে নাম করা মানে ফালতু, বুঝলেন তো? চোরেদের নাম করেন না, ঠিক আছে? চোর চোরে জেলে আছে। এখন ভোটটা, এখন যদি চুরিরা, জানেন তো বীরভূম মানে চোরের আড্ডা, মানে বালি পাথর কাদান, যারা চুরি করে খেয়ে আসছে যারা, তারা কি তার জায়গাটাকে ছেড়ে দেবে? জানে তো এই জায়গাটা আমি ছেড়ে দিলে পর আমি শেষ। মানে আমি যে কর্ফিউ গাড়িতে ঘুরে বেড়াচ্ছি, আমি যে 2তলা 3তলা বাড়ি হাঁকাচ্ছি মার্বেল দেওয়া, তাহলে আমার তো এগুলো যাবে না। তারা তো জ্ঞান প্রাণ দিয়ে লড়বে না। না, গতবারের তুলনায় মানে বিজেপি প্রার্থী বিধায়ী সাংসদের তুলনায় 1 লক্ষর বেশি ভোটে পিছিয়ে ছিল। এবারে কি মনে হয়? কে পিছিয়ে ছিল? গতবারের বিজেপি প্রার্থী বিধায়ী সাংসদের চেয়ে 1 লক্ষের বেশি মার্জিনে পিছিয়ে ছিল। এবারে কি মনে হয়? আরে সেটা তো ভোট হয়নি। গ্রামে ভোট হয় কি? শহরে ভোটটা হয়, গ্রামে ভোট হয়। পুলিশ আছে 12 কিলোমিটার দূরে থানা, ঠিক আছে? আপনার ঘরে অ্যাটাক করবে, পুলিশকে ফোন করতে করতে হতো আপনার ঘরে অ্যাটাক করে চলে যাবে। 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে হচ্ছে পোলিং বুথ, যেখানে ভোট দেবে। তার আগেই তো মানে এদের যে চোরদের যে ইয়েটা, তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে যেতে দেবে না। এই জানে যে এই লোকটা আমাকে বিজেপিকে ভোট দেবে, ঠিক আছে? তাকে যেতে দেবে না। তাহলে বুঝতেই পাচ্ছেন, ইতোমধ্যে কিন্তু 1-1 চলছে। একজন বলছে তৃণমূলের পাল্লা ভারী, তো দ্বিতীয়জন বলছে না বিজেপির পাল্লা ভারী। আবার একই সঙ্গে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছে যে যদি ভোট লুট না হয়, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বোলপুরে বাজে দিতে পারে, তাহলে কিন্তু এবারে বিজেপি সত্যি কাঁটে টক্কর দিতে চলেছে বিদায়ী সাংসদকে। তোমার কি মনে হয়? এখানে টিএমসি, বোলপুরে টিএমসি। তাহলে এমনি কি মনে হচ্ছে তোমার, এটি মানে ভোটে কোনো প্রভাব কেমন কি পড়বে? মানে এরা পুরো রাস্তায় দাঁড়িয়ে এরা পুরো সত্যি করে ভোট হবে, অরিজিনাল কেন ভাই ভোট হয়, কোনো চাপ পাবে না, কিছু না, টিএমসি দল ভাই। না, অনুব্রত দা তো নেই। আর বলুন, পঞ্চায়েতে বাক্সগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? তোমরা ঝগড়া করছো? না, ঝগড়া নয়। শুভেন্দুর কাছে প্যাকেটে কি বাঁধা ছিল? হ্যাঁ? শুভেন্দুর কাছে প্যাকেটে কি বাঁধা ছিল? যে কি বলছে? একটা কর্মচারী, মুখ্যমন্ত্রী কর্মচারী ছিল। অভিজিৎ গাঙ্গুলি কি বলে প্যাকেটে ভরা কি ওটা? শুভেন্দু কর্মচারী ছিল মুখ্যমন্ত্রী যা আদেশ দিত সেটাই করতে হতো। বুঝলাম। তাহলে বুঝতেই পারছেন বোলপুরের অবস্থা কি। শুধু আমরা একটুখানি কিছুক্ষণের জন্য এসেছিলাম জনতার সঙ্গে কথা বলতে, তার মধ্যেই অলরেডি 2টি দলে ভেঙে গেছে এবং বোলপুরের মানুষের মধ্যেই আসন্ন ভোট গ্রহণকে কেন্দ্র করে রাত পোহালেই যেখানে ইভিএমে মানুষ দেবে নিজের মতামত, তার আগেই তুমুল বাগবিতণ্ডা, চাপা উত্তেজনা। বোলপুরের ভোট গ্রহণ এবং সেখানে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের অনন্য প্রভাব রয়েছে বরাবরের জন্য। তাদের চিন্তা ভাবনা বরাবরই বোলপুরকে অন্য মাত্রা জুড়ে দিয়েছে। আর এবারে লোকসভা নির্বাচনে এমনই দুজন বিশ্বভারতীর ছাত্রছাত্রীর সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, এবারের ভোটে এটা কি তোমাদের প্রথম ভোট? না, দ্বিতীয়। আমার আমার প্রথম। তাহলে আগে প্রথম যে ভোট দিচ্ছে তার সঙ্গে কথা বলি, এবং একই সঙ্গে তিনি কিন্তু মহিলা ভোটারও। আচ্ছা, এই যে বর্তমানে মানে একের পর এক দুর্নীতি রাজ্য সরকারের, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলা কেন্দ্রিক বিভিন্ন প্রকল্প, যার সুফল রাজ্য জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে।
তো এবারের ভোটে যেখানে ত্রিমুখী লড়াই, সেখানে কি মনে হচ্ছে কি হতে পারে? দেখুন, কি হতে পারে সেটা তো ভোটের ফল ঘোষণার পরেই জানা যাবে, কিন্তু চাইবো যে আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা মানে আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎটা যেন ঠিকঠাক ভাবে গড়া হয়। এই যে চারিদিকে এত দুর্নীতি, তাতে আমাদের পড়াশোনা তো বেহাল অবস্থা, পড়াশোনা করে কি করব, ভবিষ্যৎ অন্ধকার। এটা যেন দুর্নীতি মুক্ত একটা রাজ্য গড়ে উঠতে পারে, দেশ বলতে গেলে দেশ গড়ে উঠতে পারে, এটুকুই চাই। মানে একই সঙ্গে যে সন্দেশখালীর ঘটনা, তারপরে রেশন দুর্নীতিকাণ্ড, এখানে বিখ্যাত অনুব্রত মণ্ডল এবং গরু পাচার কাণ্ড, তারই মধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বলছেন নারী সুরক্ষার কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, একাধিক মহিলা প্রকল্প। তো এই কন্যাশ্রী, এই প্রকল্পের ছাপ কতটা পড়েছে এই বোলপুর জুড়ে? কন্যাশ্রী প্রকল্প বলতে গেলে পেয়েছি, সব ঠিক আছে, কিন্তু সেটা পেয়ে কি কোনো লাভ হচ্ছে? পরবর্তীকালে আমরা কি চাকরি পাচ্ছি ঠিকভাবে? আমরা পড়াশোনা করে যাচ্ছি ভালোভাবে, তারপরে চাকরির বেলায় নেই, তাহলে কন্যাশ্রী প্রকল্প দিয়ে হবে না। তাহলে বুঝতে পারছেন চাকরির ইস্যু কিন্তু অলরেডি উঠে গেছে। এবার চাকরির ইস্যু নিয়ে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছে, অর্থাৎ তিনি দ্বিতীয়বার ভোট দেবেন, তার সাথে কথা বলি, সেও একই সঙ্গে বিশ্বভারতীর ছাত্র। তোমার কি মনে হচ্ছে এবারে কি হতে পারে ভোটে, মানে কার পাল্লা ভারী? প্রথমে এক কথা, কার পাল্লা ভারী বলতে, যেহেতু লোকসভা নির্বাচন, যেহেতু প্রথমত সব স্টেটের যা অবস্থা, কিছু স্টেট, মানে আমি সরাসরি বলছি, কিছু স্টেট প্রো বিজেপি, কিছু স্টেট অ্যান্টি বিজেপি, কিছু প্রো কংগ্রেস, কিছু অ্যান্টি কংগ্রেস। তো এই মুহূর্তে এটা বলা একটু কঠিন, মানে যতই প্রচার হোক কিন্তু নির্বাচনের ফলাফল কি হবে সেটা বলা কঠিন। তার কারণ এখন যেগুলো দেখা যায় ফ্লোটিং ভোটাররা কিছু ওপিনিয়ন তুলেছে, যেখানে হয়তো বা কেন্দ্র সরকার আবার তৃতীয় বছরের জন্য আসতে পারে, কিন্তু একটু হয়তো একটু তারাও একটু আশঙ্কা। এই যে তুমি যে ফ্লোটিং ভোটারের কথা বললে, সেই ফ্লোটিং ভোটারের কিন্তু যে শতাংশের বিচারে, তা কিন্তু দেশ জুড়ে 26.78%, এবং তার মধ্যে বড় অংশটাই কিন্তু ইউথ জেনারেশন, যার মধ্যে কিন্তু তুমিও পড়ছো। এবং একই সঙ্গে উনিও কিন্তু বেকারত্বের ইস্যু বললেন। তো বেকারত্বের ব্যাপারটা কিভাবে উঠতে পারে? দেখুন, বেকারত্বের ব্যাপার এইভাবে উঠতে পারে যে এখন প্রথম কথা তো আমরা সবসময় দেখি যে ইন্ডিয়া ইজ এ ইউথ জেনারেশন, স্টিল ইন্ডিয়া হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ আনএমপ্লয়েড ইউথ। তো এই দাবি তো প্রতিবারই ওঠে, সে বিধানসভা নির্বাচনই হোক আর লোকসভা নির্বাচনই হোক। কিন্তু আমার নিজস্ব মতামত যে আরো কিছু কিছু এরিয়া আছে যেগুলো প্রকাশ্যে আসা উচিত। যেরকম পার্সোনালি আমি বলতে পারি, যেটা হচ্ছে পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং। কারেন্টলি আমরা কিছু ল্যান্ডসেটের পেপার রিলিজ দেখেছি, যেখানে আমরা দেখেছি যে PM2.5 পার্টিকেল, যেটা পলিউশনের একটা খুব বড় পার্টিকেল, PM2.5 পার্টিকেল এবং PM10 পার্টিকেল। PM2.5 পার্টিকেল কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা হয় সেটাকে ইনডিউস করছে। এবং এই যে রিসার্চটা, এটা হয়েছে ইউনাইটেড স্টেটসে, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, সান ফ্রান্সিসকো, এরকম কিছু জায়গার 20 বছরের ডেটা নিয়ে। বর্তমানে আমরা রিপোর্টে দেখছি এবং নিজেরাও বুঝতে পারছি যে দিল্লি যেরকম পলিউশন, বা রিসেন্ট একটা ডেটা এসেছিল যে পশ্চিমবঙ্গের দূষিত জেলাগুলো বা শহরগুলো, তাহলে সেখানে তো এই PM2.5 পার্টিকেলের একটা প্রাধান্য আধিক্য থাকবে। তাহলে সেগুলো তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। পরিবেশের কথা বলছো, বিজেপির ম্যানিফেস্টো, হ্যাঁ, যেটা বিজেপির সংকল্প পত্র, সেখানে কিন্তু বিজেপি একেবারে শেষে গিয়ে পরিবেশের কথাটা, একেবারে শেষে গিয়ে পরিবেশের এজেন্ডা নিয়ে এসছে। এবার ফ্লোটিং ভোটারের যে কথা বলছো, সেই ফ্লোটিং ভোটার থেকে, মানে প্রথমত দুটো প্রশ্ন, বিজেপি বর্তমান কেন্দ্রীয় সরকার একেবারে শেষে নিজেদের ম্যানিফেস্টো নিয়ে আসছে পরিবেশের সব ব্যাপার, এবং ফ্লোটিং ভোটারের বিষয়ে সরাসরি তোমায় প্রশ্ন, তুমি কি ফ্লোটিং ভোটার, না পুরো মনস্থির করে আছো যে কোনো নির্দিষ্ট দলের প্রতি তোমার আস্থা যেতে পারে? আমি নিজেকে ফ্লোটিং ভোটার বলবো। আর পরিবেশের ব্যাপারে বিজেপির ইস্তাহারে একদম শেষে যে স্থান পেয়েছে, সেটা দুঃখজনক। কিন্তু সেই সঙ্গে আর একটা জিনিস যেটা আমি দেখি, মানে সোজাসুজি বলতে গেলে প্রত্যেকটা পার্টি, সে কেন্দ্রে বর্তমান বিজেপি সরকার হোক বা 2014 কংগ্রেস সরকার হোক, এভরি পার্টি হ্যাভ সাম প্রোজ অ্যান্ড কনস, সেটা রাজ্যেও সেটা দেশেও। এবার আমার বক্তব্য হচ্ছে যে হয়তো পরিবেশ সব থেকে শেষে স্থান পেয়েছে বিজেপির, আমার পড়া হয়নি সেই ম্যানিফেস্টোটা, কিন্তু শুধু আমি পরিবেশ দূষণ বলবো না, আরো অনেক টপিক আছে যেখানে হয়তো বিজেপিকে প্রেস করা দরকার, এবং কিছু কিছু আছে যেখানে সত্যি ক্রিটিসাইজ করা দরকার, যে এগুলো হচ্ছে না।
বা যেগুলো আছে সেগুলো আরো ভালো হওয়া দরকার। তো ফ্লোটিং ভোটার আমি নিজেকে এই জন্যই বলবো যে সিনারিও গুলো প্রতিদিন বদলাচ্ছে, সে প্রতিদিন বদলান। মানে ইভিএম এ বোতাম টেপার আগের 24 ঘন্টা আগের ঘটনা প্রক্রিয়া এবং তার কিছুদিন আগের ঘটনা প্রক্রিয়া বিবেচনা করে তুমি তোমার মতামত দেবে। বেশ, এবার তোমার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে ও বলছে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপার বললো, তারপরে পরিবেশ দূষণের কথা বলছে, বিভিন্ন এজেন্ডা, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা সাম্প্রদায়িকতা, যেটা দেশে গত 10 বছরে মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে। তো বোলপুরের কনস্টিটিউন্সিতে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার কেমন প্রভাব? বোলপুরের মধ্যে সাম্প্রদায়িকতা, আমি যেহেতু বিশ্বভারতী স্টুডেন্ট, আমি বলতে পারি আমাদের মধ্যে কিন্তু সেই সাম্প্রদায়িকতা নেই। কারণ আমাদের মধ্যে অনেক বন্ধু আছে যে শুধুমাত্র একটা ফ্যামিলি, এক ধরনের ফ্যামিলি থেকে বা একটা মানে স্তর থেকে বিলং করছে এরকম নয়, সবাই এসে পড়ি এবং সবার মধ্যেই কিন্তু সেই বন্ধুত্ব ভাবটা আছে, তার মধ্যে কোনো মনোমালিন্য নেই। আমার দিক থেকে বলতে পারি কোনো সাম্প্রদায়িকতা বিবেচনা করে আমি ভোট দেবো না। মানে তুমি একেবারে মনস্থির করা ভোটার না ফ্লোটিং ভোটার, নিজেকে কোন ক্যাটাগরিতে রাখছো? মনস্থির করা ভোটার একেবারেই নই, কারণ কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে ঠিকই, তারা কেমন করছে এটা তো এখন জানতে পারবো না, তাদের 24 ঘন্টা আগে পর্যন্ত দেখবো তাদের কার্যকলাপ, তারপরে সেই চিন্তা করে আমি ভোট দেবো। তাহলে বিশ্বভারতীর দুজন ছাত্রছাত্রীর সাথে কথা বলে আমরা একটা ব্যাপার বুঝলাম যে মূলত বোলপুর কনস্টিটিউন্সিতে কিন্তু ফ্লোটিং ভোটার সত্যি এই ত্রিমুখী লড়াইয়ে অতিরিক্ত মাত্রা যোগাতে চলেছে, এবং তিনটি রাজনৈতিক দলের প্রার্থীর কাছে আমাদের অগ্রিম আবেদন এবং নিবেদন, আপনারা কিন্তু সতর্ক হয়ে যান, কারণ বোলপুরের মাটিতে দাঁড়িয়ে এই ফ্লোটিং ভোটাররা আপনাদের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চলেছে সোমবারের ইভিএম এ নিজেদের মতদানের সময়। বোলপুরে এসে সোমবার যেখানে ভোট গ্রহণ, তার ঠিক কিছু মুহূর্ত আগে যখন মানুষের সঙ্গে কথা বললাম, তখন অবশ্যই দু ধরনের মতামত উঠে এলো। একই সঙ্গে দেখা গেল ইউথ জেনারেশনের মধ্যে ফ্লোটিং ভোটের বেশ তোড়জোড় চলছে, অর্থাৎ যে ফ্লোটিং ভোটাররা অন্যতম চিন্তার কারণ এবারের লোকসভা নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে, সেই একই চিন্তা কিন্তু এবার দেখা যাচ্ছে বোলপুরের প্রধানত 3 প্রতিদ্বন্দ্বীদের মধ্যেও। এবার দেখার বোলপুরের এই ফ্লোটিং ভোটারদের মত ইভিএম এ কোন রাজনৈতিক দলের প্রতীকে শেষ পর্যন্ত নিজেদের মতামত দেয়। যদিও বোলপুরের বর্তমান যা পরিস্থিতি, তাতে করে একটা বিষয় স্পষ্ট, এখানে যেমন ডেভেলপমেন্টের ইস্যুতে ভোট দিতে মানুষ আগ্রহী, একই সঙ্গে এখানে কিন্তু অন্যতম চর্চার বিষয় হচ্ছে বেকারত্ব। পাশাপাশি ইস্যু আছে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য তথা বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির ইস্যু। সন্দেশখালীর ঘটনা যদিও বা বোলপুর কেন্দ্রে তেমনভাবে প্রভাব বিস্তার করতে দেখা যাচ্ছে না, কিন্তু অন্যদিকে গরু পাচার কাণ্ড এবং তাকে কেন্দ্র করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বর্তমানে জেলে থাকা, পাশাপাশি রেশন দুর্নীতি কাণ্ডেও বোলপুরে বেশ প্রভাব ফেলেছে বলেই আমরা জনগণের সঙ্গে কথা বলার শেষে একটা হালকা অনুমান করতে এই ভিডিওতে অন্তত পারছি। কিন্তু সব অনুমানই বাস্তবে কোন দিকে নিজেদের মতামত দেয় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আর সেই 4 জুন পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন আমাদের, আর আমরা আপনাদের হয়ে পৌঁছে যাব জনগণের দরবারে যতটা আমাদের সাধ্যের মধ্যে, আয়ত্তের মধ্যে পড়বে। আর এই সব কিছু নিয়ে আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, সঙ্গে ক্যামেরায় শর্মিষ্ঠা দাস, আর এই হচ্ছে আশীর্বাদ দ্য ট্রুথ।